মিডিয়ার মাধ্যমে আর কিছু রাজনৈতিক নেতারা এমনভাবে আমাদের মাথা খেয়ে রেখেছে যে আমরা আসল মুদ্দাতে আসল বিষয় না প্রশ্ন করে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে চলে যাচ্ছি। ভাই কাশ্মীরে আজকে আপনারা দেখেন কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং সাথে সাথে যারা হামলায় শহীদ হয়েছে তাদের স্মৃতিতে আমরা আজকে রক্তদান শিবির করছি। কিন্তু প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে, প্রশ্নটা হওয়া দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে, প্রশ্নটা করার দরকার ছিল মোদিজিকে, প্রশ্নটা করার দরকার ছিল অমিত শাহজিকে, প্রশ্নটা করার দরকার ছিল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সাহেবকে। কিন্তু দুর্ভাগ্য আমরা প্রশ্ন করছি আমার পাড়ার চায়ের দোকান আছে যে তাকে, আমরা প্রশ্ন করছি ফলের দোকানদারের সামনে গিয়ে, আমরা প্রশ্ন করছি রং মিস্ত্রিকে গিয়ে কেন জঙ্গি আক্রমণ হলো। বুঝতে পারছেন? ওই রং মিস্ত্রি বলতে পারবে কেন জঙ্গি আক্রমণ হলো? ওই যিনি ভ্যান চালায় তিনি বলতে পারবে? যার ফলের দোকান আছে দেখতে পারলেন না হরিয়ানাতে ফলের দোকান ভেঙে দিচ্ছে, তাকে প্রশ্ন করছি। এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন প্রথম করতে হবে ওখানে জঙ্গি আসলো কিভাবে। ঠিক কাশ্মীরে যে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছে আমাদের তো দায়িত্ব, প্রশ্ন তো হবে সরকারকে যে ওখানে জঙ্গি আসলো কি করে, কারণ ওখানে আসা যাইবে না, জায়গা নয় ওখানে আসার। আর ছোট বন্দুক নিয়ে আসেনি, ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখছিলাম 5টা বড় গ্রেনেড বা এই ধরনের কিছু নিয়ে এসেছে আর AK-47 বড় হাতিয়ার, ছোট পিস্তল পকেটে করে নিয়ে চলে এসছে, তাও একটা বলা যেতে পারত। আর কাশ্মীরে আমি বলছি না, আমি আমার কথা বলছি না, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া পুলিশ থাকে। পুলিশ শুধু কাশ্মীরি পুলিশ নয়, সেন্ট্রাল ফোর্স থাকে, আধা সামরিক বাহিনী থাকে, সামরিক বাহিনী থাকে। এবার বলুন একটা জায়গায় এসে হত্যাযজ্ঞ চালালো নির্বিচারে, ওখানে আমাদের 2000 মতো টুরিস্ট ছিল, তাদের ওখানে গুলি চালালো, দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো, কোনো ফোর্স আসলো না। বলছে প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছে, কোনো ফোর্স আসলো না। এটা ভেবে পাওয়া যায় ভাই? এর মধ্যে তো কিছু ষড়যন্ত্র আছে, কিছু তো রাজনীতি জড়িয়ে আছে, সেটা তদন্ত সাপেক্ষ। কেউ বলছে ওয়াকফ আন্দোলনে কেন্দ্র সরকার মুখ থুবড়ে পড়েছে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, কেউ বলছে বিজেপির এটা হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব অমিত শাহ আর মোদিকে দুর্নাম করার জন্য, কেউ বলছে এখানে বা অন্য কোনো দেশের ষড়যন্ত্র আছে। সবটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হোক, যা আমরা চাইবো না ভাই? এ বলুন চাইবেন না? কিন্তু 2019 সালে আমরা দেখেছি কি হয়েছিল, পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল। 300 কিলো মতো নাকি RDX নিয়ে এসে আমাদের যে সেনারা যাচ্ছিল, আধা সামরিক বাহিনী যাচ্ছিল, ওখানে আক্রমণ করে প্রায় 40 জনের অধিক আমাদের দেশের CRPF এর জওয়ানদেরকে শহীদ করলো। মনে আছে আপনাদের? তো যারা শহীদ করলো সেই বর্বরদের মধ্যে কতজনকে ধরেছে, গ্রেপ্তার করে কতজনকে ফাঁসির ব্যবস্থা করেছে, বা যে তদন্ত হয়েছে 6 বছর ধরে কি হলো আপনারা কেউ জানেন? চাপা পড়ে গেল, তো চাপা পড়ে যায়নি? তা আমাদের জানা দরকার তো নাগরিক হিসাবে, নাগরিক হিসাবে আমাদের জানতে হবে না যে কারা আক্রমণ চালালো, আমাদের 40টা সেনাকে শহীদ করলো। সেই সময়ও দেশপ্রেমিকদের, স্বঘোষিত দেশপ্রেমিকদের অনেক উৎসাহ দেখতে পেয়েছিলাম, কিন্তু তারা আজকে প্রশ্ন করছে না, আমরা প্রশ্ন করছি। সেই সময়ে করেছিলাম, আজকেও করছি। পেহেলগাঁওতে যারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তারা একটাও না ছাড় পায়, সে পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, আমেরিকাতে থাকুক, যেখানেই থাকুক, তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে তাদের বিচার হোক ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে, 6 মাসের মধ্যে বিচার হয়ে তাদের ফাঁসির ব্যবস্থা করুক। ওই যাবজ্জীবনে আমি এদের ক্ষেত্রে বলবো না, কারণ ওই যাবজ্জীবন হলে আমার দেশে থাকবে, আমাদের দেশে থাকবে, জেলে থাকবে, ডাল ভাত যাই খাও না কেন আমাদের ট্যাক্সের টাকাও ধ্বংস করবে। ওকে 6 মাসের মধ্যে যে ফাঁসির ব্যবস্থা হোক, এই ডিমান্ড আমরা করছি। কিন্তু সাথে সাথে এটাও আমরা প্রশ্ন করছি 2019 সালে পুলওয়ামাতে যারা অ্যাটাক করলো তারা কেন এখনো গ্রেফতার হলো না, বা কারা করেছিল, যারা যারা ছিল বা যে গোষ্ঠী ছিল, এখনো তদন্ত কেন শেষ হলো না, বা তদন্তের অগ্রগতি কত দূর
সেটাও আমাদেরকে জানতে ইচ্ছা করছে। এই প্রশ্ন যখন আপনি করবেন, এই প্রশ্ন যাতে না আপনি করেন, সেই জন্যই আপনার আমার মাইন্ডে কি ঢুকিয়ে দেওয়া হলো, বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই। আসলো টেররিস্ট, যেটা শুনছি নাকি পাকিস্তান থেকে এসেছিল। আরে পাকিস্তান থেকে ওই অবধি আসলো, নির্বিচারে আমার ভাইদেরকে গুলি করলো, আমার ভাইদেরকে খুন করলো, শহীদ করলো, আবার তারা নির্দ্বিধায় পাকিস্তান চলে গেল। এই প্রশ্ন আসছে না মাথায়? কিন্তু আপনি করতে পারছেন না কেন? আপনার মাথায় তো ঢুকিয়ে দিয়েছে মুসলমান হিন্দুকে মেরেছে, হিন্দু খুন হয়েছে, মাথায় ঢুকিয়ে দিয়েছে আপনার আর অন্য মাথায় ঢুকবে না। কিন্তু প্রশ্ন করতে হবে। আরে এত সেকেন্ড, প্রথম প্রশ্ন হচ্ছে ওই জঙ্গিগুলো এখানে আসে খুন করলো কিভাবে? প্রথম কোশ্চেন তো এটাই। এর জবাব তো অমিত শাহকে দিতে হবে, এর জবাব তো শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে, এর জবাব তো মোদীকে দিতে হবে। এই প্রশ্ন না আপনি আমি করে, সেই জন্য আপনার আমার মাথায় সাবজেক্ট ছেড়ে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছে, আর আমরা অবজেক্ট নিয়ে খুব হই হই করছি, একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেলছি। একে অপরে আমরা যখন দীর্ঘদিন ধরে বসবাস করছি, কিন্তু এখন আমরা আর চোখে দেখতে শুরু করছি। এই আর চোখে দেখতে দেখতে এই বিষে আক্রান্ত হয়ে, বললেন আমার আগে শাহাবুদ্দিন সিরাজি সাহেব, একজন মহিলা ডক্টর, সেও এই বিষে আক্রান্ত হয়ে একজন তিনার অবচেতনে, হয়তো তার সচেতনতার অভাবে তিনি এমন কথা বলে ফেললেন, সমগ্র ডাক্তারের পেশাকে তিনি প্রশ্ন সম্মুখে করে দিলেন। বন্ধুগণ, আমাদের ভাবতে হবে, একটু বুঝতে হবে এর মধ্যে কি ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্রটা উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, আমরা দেখলাম অনেকে শেয়ার করেছে, অনেকে কি এই যখন কাশ্মীরে টেরর অ্যাটাক হয়েছে, টেররিস্টদের হাত থেকে কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছেন, ট্যুরিস্টদেরকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করেছে। শুধু জীবন উৎসর্গ নয়, বিজেপির দ্বারা নেতা কাশ্মীরে ঘুরতে গিয়েছে, কাশ্মীরের মানুষেরা সেই সমস্ত বিজেপির নেতাগুলোকে বুকে আগলে রেখে, তাদেরকে নিরাপদে জায়গায় রেখে, যখন আর্মি এসেছে তাদেরকে আবার আর্মিদের কাছে পৌঁছে দিয়েছে। যদি হিন্দু মুসলমানের লড়াই হতো, তাহলে তো বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে যারা নিরাপদে রেখেছিল ওখানেই তো খুন করে দিত ভাই। ও তো আবার বিজেপির নেতা। কিন্তু সম্পূর্ণরূপে সাধারণ কাশ্মীরিদেরকে, সাধারণ দেশের নাগরিককে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটু আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে। আমরা আজকে এই মঞ্চ থেকে, এই রক্তদান শিবির থেকে আমরা আওয়াজ তুলব, আমাদের 27টা ভাইকে খুন করেছে যারা, একটাও না তারা ছাড় পায়, তাদেরকে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে এমন 6 মাসের মধ্যে। আমার সাথে সহমত তো ভাই? একটু হাত তুলুন তো ভাই যারা সহমত। তাদের ফাঁসি চাই তো আপনারা? কোনো মতেই না ছাড় পাই। আর এটাও আওয়াজ তুলবো, এই পুলওয়ামার মতো 6 বছর হয়ে যাচ্ছে, छोड़ो ना, गेट में जो आना चाहेगा छोड़ दीजिए, यहाँ पे आदमी देख लेगा, दूसरा कोई नहीं चलेगा। এটাও তুলবো আমরা আওয়াজ, যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে, যে তদন্ত হয়েছে, তদন্তটা এবার পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক। বন্ধুগণ, আজকে আমরা উপস্থিত হয়েছি আরজি করেন নির্যাতিতা তিলোত্তমা স্মরণে। এখানে বললে একটু আমার তৃণমূলী ভাইদের গায়ে লাগা হতে পারে, কিছু করার নেই ভাই। আমার আরজি করের যে নির্যাতিতা তিলোত্তমা খুন হয়েছিল, আপনারা জানেন তো? আপনারা কি জানেন? ধর্ষণ করে খুন করেছে। আর আমি আপনাদের বলছি, ক্যামেরা হচ্ছে এখানে, ক্যালকাটা পুলিশের লোকেরও ক্যামেরা করছে। আমি ভুল বললে মমতা ব্যানার্জির কাছে চলে যাবে। এমনি আমার নামে অনেক মামলা দিয়ে দিয়েছে, আরও একটা মামলা হবে, ছেড়ে দেবেন আমাকে। আমি বলছি, প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ করিয়েছে। এবার কেন এটা করেছে? স্বাভাবিকভাবে একটা খুন হলে আমরা কি বলি, কি কারণে খুনটা হয়েছে, তাই তো? কারো একটা লাশ পড়ে একটা যে কোনো একটা জায়গাতে, এই কদিন আগে তো স্বামী স্ত্রীকে খুন করেছে আপনাদের এখানে, তাই তো ভাই? এই জায়গাটার নামটা কি? শাকচার পুকুরে করেছে তো। এর মধ্যে তো রহস্য আছে, তদন্ত হচ্ছে। তদন্ত হলে তৃণমূলের লোকেরা ফাঁসবে, সঠিক তদন্ত হবে না। পুলিশ অফিসার করতে চাইলে ওপর থেকে তাদেরকে আটকে দেবে। এখানে যারা পুলিশ আছেন তারা করতে চাইলেও ওপর থেকে আটকে দেবে। আমি অন ক্যামেরা বলছি, সঠিক তদন্ত হবে না। তদন্ত হলেই তৃণমূলের নেতারা ফাঁসবে। যাক, যেটাতে আসছিলাম, যখন খুন হয়
আমরা প্রত্যেকেই বলি কোনো জায়গায় খুন হলে কি কারণে খুনটা করলো, লোকটাকে কেন মেরে দিল বা মহিলাটাকে কেন মারলো, কারণটা খুঁজি। এই কারণ না খুঁজি সহজেই যাতে আমাদের সামনে কারণ দাঁড় করিয়ে দেয়, সেটা কি বললো, যে ধর্ষণ করে খুন করে দিয়েছে, ধর্ষণ করেছে বলে দেবে, ওই জন্য খুন করে দিয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের তিলোত্তমাকে প্রথমে খুন করিয়েছে, তারপরে ধর্ষণ করানো হয়েছে, যাতে না কেন খুন করেছে আসল কারণটা খুঁজতে পারে। তবে কিন্তু যখন সারা রাজ্যের মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের তিলোত্তমার জন্য যখন চিৎকার করেছে, আস্তে আস্তে এক্সপোজ হয়েছে তিলোত্তমাকে কেন খুন হতে হলো, কেন খুন করলো তিলোত্তমাকে, দোষটা কি ছিল তিলোত্তমার, দোষটা একটাই ছিল, আপনাদের ভালো চেয়েছিল। আমাদের প্রশ্ন প্রথম করতে হবে, ওখানে জঙ্গি আসলো কিভাবে বলেন ভাই? এই যে রক্তদান শিবির হচ্ছে, এখানে নিরাপত্তার দায়িত্ব কাদের আছে বলুন? ক্যালকাটা পুলিশ, চন্দনেশ্বর থানা নাকি না মাধবপুর থানা? আচ্ছা, ক্যালকাটা পুলিশের নিরাপত্তার দায়িত্ব তো এটা। এখানে যদি কিছু অঘটন ঘটায় কাকে প্রশ্ন করবেন বলেন? আমি ফুরফুরা শরীফে গিয়ে আমাদের ওখানে তৃণমূলের নেতাকে প্রশ্ন করব, তাকে ধরে টানাটানি করব? উচিত হবে? আমাকে কাকে প্রথম প্রশ্ন করতে হবে? পুলিশকে, যে আপনি নিরাপত্তায় থাকা অবস্থায় এখানে হামলা হলো কেন? তাই তো স্বাভাবিক। এখানে নিরাপত্তা কে দেবে আমাকে? আপনাকে কে নিরাপত্তা দেবে? তার জন্য ট্যাক্সের টাকা দিয়ে কাকে রেখেছেন? পুলিশকে। তো একইভাবে এখানে হামলা যদি হয়, আমি যে দেগঙ্গাতে তৃণমূল যিনি করেন তাকে ধরে টানাটানি করলে উচিত হবে কি আমার? হবে কি? যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা জাতি নিয়ে রাজনীতি করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই রক্তদান শিবিরে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এসে রক্ত দিচ্ছে, এরা একবারের জন্য ভাবছে না আমি হিন্দু, আমার রক্তটা যেন হিন্দুর কাছে যায়। এরা একবারের জন্য ভাবছে না আমি মুসলিম, আমি রক্ত দিচ্ছি, আমার রক্তটা যেন মুসলিমই পায়। এরা একবারের জন্য এটা ভেবে দিচ্ছে না, এরা এইভাবেই দিচ্ছে আমার রক্ততে যদি অন্যের প্রাণ বাঁচে, আমি স্বার্থ খাবো হিন্দু হয়ে, আমি স্বার্থ খাবো মুসলমান হয়ে। কিন্তু আজকে কিছু রাজনৈতিক কারবারিরা এই যে ঐক্য, এটাকেও বিনষ্ট করার চেষ্টা করছে। কিন্তু তাদের পরিবারের যদি রক্তের প্রয়োজন হয়, একবারের জন্য বলে না যে আমি বিজেপি করি, আমাকে বিজেপির রক্ত দাও, আমি তৃণমূল করি, আমি আইএসএফ এর রক্ত নেব না, তাহলে ব্লাড ব্যাংকে গিয়ে একবারের জন্য বলে না। তারা ধান্দাবাজগুলো এ কথা একবারের জন্য বলে না। কিন্তু আইএসএফ যদি রক্তদান শিবির করে, তাকে আটকাতে হবে, বা মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বিজেপির নেতারা সব সময়ে বাংলাকে কুলসিত করার চেষ্টা করছে। বাংলার জমিনে, বাংলাতে বিষ বাক্য তারা প্রয়োগ প্রতিনিয়ত করে যাচ্ছে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাত ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থেকে মানুষকে ও মানুষের সহযোগিতা করার জন্য ঐক্যের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছি। ওরা হিংসার বাতাবরণ আনার চেষ্টা করছে, মানুষের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের মধ্যে যাতে আরো বেশি বেশি বিশ্বাস স্থাপন হয়, দুটো গোষ্ঠীর মধ্যে, দুটো জাতের মধ্যে, দুটো বর্ণের মধ্যে ঐক্য যাতে আরো বেশি এস্টাবলিশ হয়, তার জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক মঞ্চ থেকে করার চেষ্টা করছি। এতে অনেকের ঈর্ষা হচ্ছে, ডিস্টার্ব করছে, আটকানোর চেষ্টা হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন, এই খেলায় যদি আপনি মেতে ওঠেন, শুধু একা আইএসএফ জ্বলবে না। যে আগুন আপনি লাগাচ্ছেন শুধুমাত্র আইএসএফ একা এই আগুনে পড়বে না, যে আগুন জ্বালানোর চেষ্টা করছে তাকেও কিন্তু এই আগুনে একদিন জ্বলতে হবে। তাই অনুরোধ করছি, এই আগুন জ্বালানো বন্ধ করুন, সামাজিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করুন। আমরা রাজনৈতিক দল, আমরা বারবার চিৎকার চেঁচামেচি করি যে আমরা রাজনীতি করতে এসেছি, মানব সেবা, রাষ্ট্র সেবা করতে এসেছি। তাহলে রাষ্ট্রের মানুষের জন্য, রাষ্ট্রের নাগরিকের জন্য রক্তের প্রয়োজন হয়, যখন সেই রক্ত দেওয়ার আমরা ব্যবস্থা করছি, সেখানে আপনারা ডিস্টার্ব করছেন কেন? প্রশ্ন থেকে যায় না ভাই? যারা এই রক্তদান শিবিরের বিরোধিতা করছে, তারা কি আদৌ নাগরিকের ভালো চাইছে? আপনারা বলুন। তারা আগেও নাগরিকের ভালো চায় না। তবে সময়ের সাথে জনগণের জবাব দেবে। এখন আমাদের যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা এসে দাঁড়িয়ে আছি, এই পরিস্থিতি থেকে আমাদেরকে উতরাতে হবে। এখন ছোট্ট তুচ্ছ ঘটনা, মালদাতে দুটো মানুষকে খুন করেছে,
যারা খুন করেছে ঠান্ডা মাথায় তারা রাস্তা অবরোধ করেছে। আবার ভাবতে পেরেছেন, যারা খুন করলো তারাই রাস্তা অবরোধ করেছে, পুলিশকে হুমকি দিচ্ছে খুনিদের না ধরলে এই করব সেই করব। মানুষ অবাক। দুটো মানুষকে খুন করে সাম্প্রদায়িক টান নেওয়ার চেষ্টা করছে। খুন হয়েছে আমার দুটো হিন্দু সমাজের ভাই, দুটো হিন্দু সমাজের মানুষকে খুন করিয়ে কারা ধরা পড়েছে আবার হিন্দু সমাজের ভাই। কিন্তু ওটা দেখানোর চেষ্টা করছিল যে হিন্দু খুন হয়েছে, মুসলমান খুন করেছে। এই রকম ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তারা কোনো মুসলিম সম্প্রদায়ের নয়, তারাও হিন্দু সমাজের। কিন্তু এই খুনটাকে দেখিয়ে সমাজের মধ্যে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ওরা করার চেষ্টা করছে, সমাজে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে। এটা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে, আমাদেরকে প্রশ্ন করতে হবে। ওই মিডিয়ার বুলি আমরা শুনে এক শ্রেণীর মিডিয়া আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আমাদের প্রশ্ন করতে হবে যে স্কুলগুলোতে টিচার নাই কেন? আমাদের প্রশ্ন করতে হবে হসপিটালে ডক্টর নেই কেন? আমাদের প্রশ্ন করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে কেন? আমাদের প্রশ্ন করতে হবে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কেন? আমাদের প্রশ্ন করতে হবে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে কেন? আমাদের প্রশ্ন করতে হবে কাশ্মীরের জঙ্গিগুলো কোথা থেকে আসলো? আমাদের প্রশ্ন করতে হবে ওখানে সেনা ছিল না কেন? তার পরিবর্তে আমরা কি করছি? কটা হিন্দু মরেছে, কটা মুসলমান মরেছে সেইটা গুনছি আমরা। আমাদের দুর্ভাগ্য এটা। আমাদের প্রশ্ন করা দরকার ছিল লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদেরকে শ্রম কোডের আন্ডারে আনা হচ্ছে না কেন? আমাদের প্রশ্ন করতে হবে লেদার কমপ্লেক্সে যারা কাজ করছে তাদেরকে লেবারের যে সমস্ত গাইডলাইন আছে সেটা মেনটেন করানো হচ্ছে না কেন? আমাদের প্রশ্ন করা দরকার। কদিন আগে আপনারা দেখেছিলেন আমাদের এই লেদার কমপ্লেক্সে ম্যানহোলে নেবে কাজ করছিল, দেখেননি ভাই? 3 জন মারা গিয়েছিল, আপনারা জানেন কি? 3 জন মারা গিয়েছিল। তো তারা কেন মারা গিয়েছিল? ম্যানহোলে ঢুকে কাজ করছে। 2013 বা 2016-তে সুপ্রিম কোর্টের অর্ডার আছে ম্যানহোলে নেবিয়ে মানুষকে কাজ করানো যাবে না। যদি খুবই প্রয়োজন হয়, আপনাদের জানিয়ে রাখি এই অর্ডারটা আছে, তাকে উপেক্ষা করে নেবেছিল। আর আপনি আমি হিন্দু মুসলমান করছি, 3 জন মারা গিয়েছিল, তাদের ধর্মীয় পরিচয় কি জানেন? দুটো মুসলিম, একজন হিন্দু। এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে যে আমার হিন্দু ভাইটা আটকে গিয়েছিল, মুসলিম ভাই দুটো ঢুকে বার করতে গিয়েছিল, বা একটা মুসলিম ভাই ভেতরে ঢুকে আটকে গিয়েছিল, দুজন, একজন হিন্দু একজন মুসলমান ঢুকে বার করতে গিয়েছিল। এটাই তো হয়েছে। মানে হিন্দু মুসলমান কি তারা দেখেছে? তারা কি দেখেছে? আমি শ্রমিক, আমার শ্রমিক ভাই আটকে গিয়েছে, বার করতে হবে। হিন্দু মুসলমান নির্বিশেষে অন্যর জন্য জান দিয়ে দিল, তাই তো? কেন ওর ভিতরে ঢুকলো? ওই রকম ভাবে ঢোকা তো উচিত নয়। আইন বইয়ের ভিতরে ঢুকলে এটা নিয়ে কি আমরা প্রশ্ন করেছি? আমাদের এই প্রশ্ন করার সময় দেয়নি। আমাদের মাথার মধ্যে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়েছে, আমাদের মাথার মধ্যে ধর্মীয় বিভাজন ঢুকিয়ে দিয়েছে। আমাদের প্রশ্ন করা দরকার ছিল পশ্চিম বাংলার লেবার মিনিস্টারকে, যে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ম্যানহোলের মধ্যে এই ধরনের মানুষকে ঢুকানো যাবে না, কেন ঢুকলো? আর যদি ঢুকতে হয় ফুললি তাকে সেফটি করে তার ইকুইপমেন্ট লাগিয়ে গ্যাস ট্যাস লাগিয়ে ঢুকাতে হবে। তাছাড়া ঢুকলো কেন? যারা ঢুকিয়েছে যে কোম্পানি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এটা কি আমরা প্রশ্ন করেছি? আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছে না। সর্বপ্রথম আমি তাদেরকে স্মরণ করি যাদের স্মরণে আজকের এই রক্তদান শিবির হচ্ছে। কাদের স্মরণে হচ্ছে? গুটি কয়েক দিন আগেই কাশ্মীরে যে সন্ত্রাসবাদীদের দ্বারা, খুনিদের দ্বারা বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল, সেই হামলাতে আমাদের দেশের নিরস্ত্র নাগরিক অনেক শহীদ হয়েছেন। সেই শহীদদের প্রতি আমরা স্মরণ করে এবং সাথে সাথে এই সন্ত্রাসবাদীদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য ইন্ডিয়ার আর্মিতে কর্মরত একজন হাবিলদার ভাইও দেশের জন্য শহীদ হয়েছেন, ঝন্টু আলী শেখ, সেই ভাইকে স্মরণ করে আমাদের এই রক্তদান শিবির। আমাদের এই রক্তদান শিবির কিছুদিন পূর্বে নয়, মাস 6 আগে আরজি করে ডিউটিরত চিকিৎসক, আমাদেরই বাড়ির মেয়ে, আমাদেরই কন্যা, আমাদেরই দিদি সম
আমাদেরই বোন সম, কারো মেয়ে সম। তিলোত্তমাকে যেভাবে খুন করে ধর্ষণ করানো হলো, তার স্মৃতিতে এই আমাদের রক্তদান শিবির। আমাদের রক্তদান শিবির ঢোলা থানাতে আবু সিদ্দিক হালদারকে যেভাবে পুলিশ কাস্টাডিতে শারীরিক অত্যাচারের ফলে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, সেই আবু সিদ্দিক হালদারের স্মরণে আমাদের এই রক্তদান শিবির। আমাদের এই রক্তদান শিবির আপনারা জানেন, হরিয়ানাতে নাকি সে গোমাংস খেয়েছে, এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করেছিল সাবির মল্লিক। সেই সাবির মল্লিকের স্মরণে আমাদের এই রক্তদান শিবির। আমরা আমাদের এই রক্তদান শিবির থেকে শুধু তাদের নয়, সারা ভারতবর্ষে যারা অত্যাচারী হচ্ছেন, অত্যাচারের হাত থেকে যাতে মুক্তি পায়, সেই লক্ষ্য আমাদের এই রক্তদান শিবির। প্রথমে আমি গুটি কয়েক কথা বলবো এই রক্তদানের গুরুত্বটা কি। আমরা অনেকে ভাবছি এখনো দূরে কাছে দাঁড়িয়ে রক্তদান করলে কি হবে না হবে, কি হবে টেনশন করছেন। মেডিকেল সায়েন্স বলছে পুরুষের ক্ষেত্রে 90 দিন, মহিলাদের ক্ষেত্রে প্রতি 120 দিন ছাড়া যদি নিয়মিত কেউ রক্তদান করে, তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায়। স্ট্রোক হয়, স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায়। পৃথিবীর বুকে যদি দেখি, ভারতবর্ষের বুকে যদি দেখি, 5টা কি 10টা ভয়ঙ্কর রোগ, তার মধ্যে 2টো রোগ অবশ্যই প্রথম সারিতে থাকবে। একটা হচ্ছে ক্যান্সার, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে। তো মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া এবং বা প্রতি 120 দিন ছাড়া পুরুষ মহিলারা যদি নিয়মিত রক্ত দেয়, তাহলে এই 2টো রোগের আক্রান্তের সম্ভাবনা অনেক কমে যাবে। তাই রক্ত দিয়ে যেমন সম্প্রীতির বার্তা ছড়ায়, রক্ত দিয়ে যেমন ঐক্যের বার্তা হয়, রক্ত দিয়ে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, রক্ত দিয়ে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত দিয়ে যেমন থ্যালাসেমিয়ার যারা রোগে যারা আক্রান্ত, তারা কিছুদিনের জন্য তাদের জীবনটা সুস্থভাবে চালাতে পারে, ঠিক অপরদিকে রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই আপনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে যেমন রক্ত দেবেন অন্যের প্রাণ বাঁচানোর জন্য, অন্যের সুস্থতা হওয়ার জন্য, ঠিক সাথে সাথে আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে আপনিও রক্তদান করতে থাকুন নিয়মিতভাবে। আমরা দেখেছি এই রক্তদান করতে গেলেও ওরা চলে আসে। এই রক্তদান শিবিরকেও ভুলণ্ডিত করার জন্য এক শ্রেণীর রাজনৈতিক দল আজকের দিনে উঠে পড়ে লেগেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে শাসকে আছে, তার উচিত যে প্রতি বছর প্রতিদিন কত ইউনিট রক্তের প্রয়োজন হয়, সেই অনুযায়ী রক্তের আমরা যোগান দিতে পারছি না। আমি আমার গল্প শোনাচ্ছি না, আমি তথ্য নিয়ে বলছি। এই মুহূর্তে পশ্চিম বাংলায় প্রতিদিন 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই পরিমাণ রক্তের যোগান দিতে পারি না। যখন আমাদের মতো রাজনৈতিক দলেরা বা বিভিন্ন সামাজিক সংগঠন বা মন্দির কমিটি, মসজিদ কমিটি, দুর্গা উৎসব কমিটি, নবী দিবস কমিটি, ভাই মাইকটা একটু গলা টানছে, যারা রক্ত দিচ্ছেন, এই রক্তদান শিবির করছেন, তাদেরকেও ডিস্টার্ব করা হয়, অনেক ক্ষেত্রে করতে দেওয়া হয় না, বা যাতে না সাকসেস হয় তার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা চালায়। আমি ধন্যবাদ জানাবো অর্গানাইজিং কমিটিকে, এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে। অবশ্যই পুলিশ বন্ধুদের সহযোগিতা আছে, পুলিশ বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা নিয়ে কিঞ্চিত হলেও যে রক্তের প্রয়োজন মানুষের যে ঘাটতি, সেটা আমরা পূরণ করার চেষ্টা করছি। বন্ধুগণ, আমরা অনেকে ভাবছি রক্ত দিলে কি হবে না হবে, মাথা ঘুরবে। মেডিকেল সায়েন্স বলছে আপনি যে রক্তটা দিচ্ছেন 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে সেই রক্তটা আবার পূরণ হয়ে যাবে। এই রক্ত দিলে কি হবে? আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আমি একটা অনুরোধ করব আজকের এই মঞ্চ থেকে, আজকে যারা এখানে রক্ত দিচ্ছেন পুরুষেরা বা মহিলারা, 90 দিন বা 120 দিন পরে আপনারা আবার রক্ত দেবেন। সেখানে কোন দলের ব্যানারে, কোন ধর্মীয় সংগঠন, মসজিদ কমিটি কি মন্দির কমিটি, দুর্গা উৎসব কমিটি কি নবী দিবস কমিটি বা কোনো ক্লাব রক্তদান শিবির করছে সেটা দেখতে যাবেন না। আপনারা 90 দিন ছাড়া বা 120 দিন ছাড়া যেই করুক না কেন সেখানে গিয়ে আপনারা রক্ত দেবেন। কারণ এই রক্তদানের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়ায়, এই রক্তদানের মাধ্যমে ঐক্যের বার্তা যায়। আর এইটা কি বিনষ্ট করার চেষ্টা এক শ্রেণীর রাজনৈতিক কারবারিরা করছে।